আজ আমরা দেখব ডিসি সিরিজের চমৎকার একটি সিনেমা ওয়ান্ডার ওম্যান। সিনেমা শুরু হয় প্যারিসের একটি মিউজিয়ামের সিন দিয়ে, যেখানে প্রবেশ করতে দেখা যায় এই সিনেমার মেইন ক্যারেক্টার প্রিন্সেস ডায়ানাকে। সে মূলত সেই মিউজিয়ামের নৃতত্ত্ববিদ ছিল। অফিসে প্রবেশের পর ব্যাটম্যানের পাঠানো একজন লোক এসে তাকে একটি বক্স দিয়ে যায়। ডায়ানা বক্সটি খুলে একটি চিঠি ও ছবি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল, আই ফাউন্ড দ্য অরিজিনাল, মেবি ওয়ান ডে ইউ টেল মি দ্য রিয়েল স্টোরি। মানে, আমি আসল ছবিটি খুঁজে পেয়েছি, আর আশা করছি তুমি আমাকে সত্যি ঘটনা নিশ্চয় একদিন খুলে বলবে। আর ডায়ানা যখনই সেই ছবিটি দেখে তখন সে তার অতীতে চলে যায়। গল্পটি তখনই একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখানো হয় ডায়ানা একটি ছোট বাচ্চা ছিল এবং সে একটি আইল্যান্ডে থাকতো যার নাম ছিল থেমোসিরিয়া। এই আইল্যান্ডের একটি বৈশিষ্ট্য হলো এখানে শুধু মহিলারা বাস করত এবং তারা অনেক ভালো যোদ্ধা ছিল। লড়াই করার দারুণ কিছু টেকনিক ও স্কিল ছিল তাদের মাঝে। আর ছোট্ট ডায়ানাও তাদের দেখে প্র্যাকটিস করতে থাকে এবং যোদ্ধা হতে চায়। ঠিক এ সময় সেখানে ডায়ানার মা চলে আসে। সেই মূলত এই আইল্যান্ডের রানী ছিল, যার নাম রানী হিপোলিটা। ডায়ানার মা বলে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কতবার বলেছি এসব ফাইটিং স্কিল না শিখতে। তখন ডায়ানা বলে, কিন্তু কেন, আমিও তো লড়াই শিখতে চাই। আর তখন সেখানে দেখা যায় হিপোলিটার বোনকে, যে তাদের সেনাদের সেনাপতি ছিল এবং তার নাম ছিল অ্যান্টোপি। যাই হোক, রাতের বেলা ডায়ানা আবার তার মাকে জিজ্ঞাসা করে যে সে তাকে কেন লড়াই শিখতে মানা করছে। তখন রানী হিপোলিটা বলে, লড়াই যুদ্ধ করে কেউ কখনো ভালো থাকেনি। আজ আমি তোমাকে একটি গল্প শোনাবো। এই কথা বলে ডায়ানার মা তাকে শোনাতে থাকে কিভাবে গড জিউসের ছেলে অ্যারিস মানুষের মধ্যে লড়াই শুরু করিয়ে দিত এবং সাধারণ মানুষ কিভাবে বিনা কারণে একে অপরের প্রাণ নিত। এবং এক পর্যায়ে জিউস তাদের বাঁচাতে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার ছেলেকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর পুনরায় যাতে অ্যারিস আবার ফিরে এসে মানুষের ক্ষতি করতে না পারে, তাই নিজ হাতে একটি তলোয়ার বানিয়ে তাদের দিয়ে যায়। হিপোলিটা আরও বলে, জিউসের মৃত্যুর আগে তিনি আমাদের এই আইল্যান্ড বানিয়ে দিয়ে যান, যেটা সম্পূর্ণ হিডেন হওয়ায় আজ পর্যন্ত কেউ এটাকে দেখতে পারেনি এবং আমরাও এত বছর ধরে মানুষের থেকে দূরে বসবাস করছি। তখনই ডায়ানা বলে, আমি সেই তলোয়ারটি দেখতে চাই যেটা জিউস আমাদের জন্য রেখে গিয়েছিল। এরপরই হিপোলিটা তাকে সেই তলোয়ারটি দেখাতে নিয়ে যায়। ডায়ানা তলোয়ারটি দেখে জিজ্ঞাসা করে, এটাকে উঠাবে কে? হিপোলিটা তখন বলে, এটাকে সেই উঠাতে পারবে যার গায়ে অসীম শক্তি রয়েছে এবং যার মনোবল অনেক শক্ত, এবং সে একজন প্রকৃত যোদ্ধা হবে। তবে তোমার এটার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি তোমাকে কোনো দিনও লড়াই শিখতে দিব না। এদিকে ডায়ানা এটা মোটেও চাইতো না, তাই সে তার মায়ের থেকে লুকিয়ে হিপোলিটার বোন অ্যান্টোপির কাছে যুদ্ধের স্কিল শিখতে যেত। সে প্রতিদিন সেখানে নতুন নতুন লড়াইয়ের কৌশল রপ্ত করত। আস্তে আস্তে সময় এগিয়ে চলে এবং ডায়ানাও এখন অনেকটা বড় হয়ে যায়। হঠাৎ একদিন যখন তারা নিজেদের প্র্যাকটিস করছিল, তখনই রানী হিপোলিটা সেখানে এসে পৌঁছায় এবং সে তাদের ওইভাবে দেখে ভীষণ রেগে যায় এবং অ্যান্টোপিকে বলে, তুমি কেন আমার কথা না মেনে লুকিয়ে ডায়ানাকে লড়াই করা শেখাচ্ছ? তখনই অ্যান্টোপি বলে, ভবিষ্যতে যদি আমাদের উপর কোনো বিপদ নেমে আসে, যদি কেউ আক্রমণ করে, তখন ডায়ানা সম্পূর্ণ একা হয়ে পড়বে। তাকে যদি আমরা লড়াই না শেখাই, তাহলে তার বিপদ হতে পারে। এটা শুনে রানী হিপোলিটা বলে, ঠিক আছে, তুমি তাকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তার সামনে কোনো বিপদ এসে দাঁড়াতে না পারে। দরকার হলে তুমি তার ট্রেনিং কয়েক গুণ বাড়িয়ে দাও। এভাবে করেই ডায়ানা আস্তে আস্তে বড় হয়ে যায়, আর সে এখন লড়াইয়ের সব স্কিলগুলো ভালোভাবে শিখে গিয়েছিল। এছাড়াও তার ভিতরে কিছু হিডেন সুপার পাওয়ার ছিল, যেটা সম্পর্কে সে কিছুই জানত না। একদিন ডায়ানা সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় খেয়াল করে একটি প্লেন ক্রাশ হয়ে পানিতে পড়ে যাচ্ছে এবং সেটায় পাইলট পানির মধ্যে ডুবে যাচ্ছিল। ডায়ানা যখন খেয়াল করে একটা মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, তখন সে পানিতে লাফ দেয় এবং পাইলটকে বাঁচানোর জন্য প্লেনটির কাছে যায়। এরপর পাইলটকে বাঁচিয়ে নিয়ে সে সমুদ্রের পাড়ে চলে আসে। প্রথমবারের মতো কোনো পুরুষকে দেখে ডায়ানা কিছুটা অবাকও হয়। যাই হোক, সেই পাইলটের নাম ছিল স্টিভ। এরপর সমুদ্রের মধ্যে অনেক বড় বড় জাহাজ দেখা যায়, যারা স্টিভের পিছু করছিল। তারা মূলত জার্মান সৈন্য ছিল। অনেক চেষ্টার পরও তারা কিছু দেখতে পায় না। তবে তাদের মধ্যে একজন সেই প্লেনের ভাঙা একটি অংশ দেখতে পায়, যেটার মধ্যে স্টিভ এসেছিল। ভাঙা অংশকে ফলো করতে করতে সামনে এসে তারা দেখতে পায় সেই হিডেন আইল্যান্ডটি, যেটা এতদিন সবার চোখের আড়ালে ছিল। জার্মান সৈন্যরা আইল্যান্ডের পাশাপাশি সেখানে স্টিভকেও দেখতে পায় এবং তারা আইল্যান্ডের দিকে এগোতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল স্টিভকে মেরে ফেলা। ঠিক এ সময় রানী হিপোলিটা ও তার টিম সেখানে চলে আসে। তারা সবাই তাদের অস্ত্র ও ঢাল নিয়ে প্রস্তুত হয়ে পড়ে।
তাই একটি আইকনিক ফাইট সিন দেখা যায় সেখানে। মহিলাগুলো একে একে জার্মান সৈন্যদের মেরে ফেলে। হঠাৎই এক জার্মান সৈন্য স্টিভকে মারতে গেলে তার সামনে চলে আসে অ্যান্টোপি, আর তার গায়ে গুলি লেগে যায়। ডায়ানা যতক্ষণে তার কাছে এসে পৌঁছায় ততক্ষণে সে মারা যায়। ডায়ানা ছোটবেলায় যার থেকে ফাইট শিখেছে তার মৃত্যুতে সে অনেক কষ্ট পায়। যাই হোক, এরপর সেই পুরো ফিমেল ফোর্স স্টিভকে বন্দি করে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে, তোমাদের মিশন কি, বা তোমরা এখানে কি উদ্দেশ্যে এসেছ? স্টিভ তখন বলে, আমি একজন স্পাই। আমি জার্মান গিয়েছিলাম একটি মিশনের জন্য। সেখানে আমি জানতে পারি জার্মান এই পুরো পৃথিবীকে শেষ করে দিতে একটি গ্যাস বানাচ্ছে, যার ফলে পৃথিবীর অনেক সাধারণ মানুষ মারা যেতে পারে। তাই তাদের সেই গ্যাসের ফর্মুলা লেখা ছিল, এমন একটি ডায়েরি নিয়ে সেখান থেকে পালাচ্ছিলাম। আর সেই গ্যাসটা বানাচ্ছিল ডক্টর মেরি। এই গ্যাসের কারণেই তার চেহারা অর্ধেক নষ্ট হয়ে গিয়েছিল। সে জেনারেল এরিকের কথায় এসব করছিল। তার মানে আইল্যান্ডের বাইরে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হতে চলেছিল, যেটা সম্পর্কে হিপোলিটা বা আইল্যান্ডের কেউই কিছুই জানত না। তখন স্টিভ বলে, যদি আমি এই ডায়েরিটা ব্রিটিশ আর্মিদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে হয়তো এই যুদ্ধটি থামানো সম্ভব হবে, যাতে লাখো সাধারণ মানুষের জীবন বেঁচে যাবে। এসব শোনার পর ডায়ানার মনে হয় হয়তো জিউস পুত্র এরিস আবার ফিরে এসেছে, আর সে হয়তো আবার মানুষের মাঝে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে, যাতে মানুষ একে অপরের সাথে লড়াই করে। ডায়ানার মনে হয় জিউস তাদের তৈরি করেছিল মানুষকে রক্ষা করতে, তাই সে স্টিভকে তার এই কাজে সাহায্য করতে চাইত। যাই হোক, সেদিন রাতে ডায়ানা তার পুরো ওয়ারিয়র ড্রেসে রেডি হয়ে যায়, আর জিউসের বানানো সেই তলোয়ারটি নিয়ে স্টিভের সাথে সেখান থেকে পালানোর ব্যবস্থা করে। কিন্তু তখনই ডায়ানার মা আর রানী হিপোলিটা তাদের দেখে ফেলে এবং বলে, ডায়ানা, তুমি যদি একবার এখান থেকে বেরিয়ে পড়ো তাহলে আর কোনোদিন ফিরতে পারবে না। ডায়ানা তখন বলে, এখানে থেকেই বা আমি কি করব? বাইরে পুরো মানব জাতি বিপদে আছে। যেহেতু আমাদের বানানোই হয়েছে তাদের সুরক্ষিত রাখতে, তাই আমারও উচিত সেখানে যাওয়া এবং মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। ডায়ানার মা তখন বলে, মানুষ কখনোই তোমাদের বুঝবে না। কিন্তু ডায়ানা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তাই মায়ের কথা অমান্য করে স্টিভকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যাই হোক, পরের দিন সকালে তারা এসে পৌঁছায় লন্ডনে। এরপর স্টিভ সেই ডায়েরিটি নিয়ে ব্রিটিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছায়। ডায়েরিটি খুলে তারা কিছুই বুঝতে পারে না, কারণ সেখানে দুটি আলাদা আলাদা ভাষায় লেখা ছিল। তখনই ডায়ানা বলে, ডায়েরিটি আমাকে দিন। লেখাগুলো দেখে ডায়ানা বলে, এখানে দুটি ভাষায় লেখা আছে, যেগুলো হলো অটোম্যান ও সুমেরিয়ান। আসলে ডায়ানা একাধিক ভাষা জানত। সে যে কোনো ভাষা দেখলে সেটাকে পড়তেও বুঝতে পারত। ডায়ানা তাদের জন্য সেই ডায়েরির তথ্যগুলো ডিকোড করে এবং বলে, জার্মানরা একটি ভয়ানক গ্যাস তৈরি করেছে, যার এক্সপেরিমেন্ট তারা বর্ডারে করতে চায়। ব্রিটিশ অফিসাররা বুঝতে পারে তার মানে জার্মানরা তাদের সৈনিকদের মেরে ফেলতে চায়। বৈঠকে সবাই ঠিক করে তারা জার্মানদের সাথে অফিসিয়ালি কথা বলে এই সমস্যার সমাধান করবে। এরপর স্টিভ বলে, আমাকে আপনারা একটি সুযোগ দিন। সে বলে, আমি একবার সেই জায়গায় যেতে চাই যেখানে এই গ্যাসটি বানানো হচ্ছে। আমি জায়গাটি একবার নষ্ট করে দিতে পারলে এই যুদ্ধটার কখনোই হবে না। কিন্তু অফিসাররা এতে রাজি না হলে ডায়ানা তাদের উপর ক্ষেপে যায়। তার মনে হয় এরিস কোনো কিছু করার আগেই তাদের সাবধান হতে হবে। স্টিভ সেখানকার সিচুয়েশনটি বুঝে ডায়ানাকে নিয়ে নিচে বেরিয়ে আসে। স্টিভ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও ডায়ানা তা কিছুতেই মানতে চায় না, কারণ সে এরিসের শক্তিমত্তা সম্পর্কে জানত। যাই হোক, এরপর জার্মান ক্যাম্পে ডক্টর মেরিকে দেখানো হয় যে এই বিষাক্ত গ্যাসের উপর কাজ করছিল। মেরি এমন একটা গ্যাস বানিয়ে ফেলেছিল যেটার বিনিময়ে তারা যে কোনো মানুষকে সুপার হিউম্যান রূপ দিতে পারত। এ সময় জেনারেল এরিক এসে তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কি গ্যাসটি সম্পূর্ণ বানিয়ে ফেলেছ, যেটার উপরে আমরা এতদিন গবেষণা চালাচ্ছি? ডক্টর তাকে বলে, হ্যাঁ, আমরা সেটা বানিয়ে ফেলেছি। এরপর মেরি কয়েকটা ক্যাপসুল দেখায়। এর মধ্যে একটি ক্যাপসুল ভেঙে সেখান থেকে কিছু ধোঁয়া জেনারেল এরিকের শরীরে গেলে সে কিছু আধ্যাত্মিক শক্তি অনুভব করে। যাই হোক, এদিকে ডায়ানা ও স্টিভ সেখানে গিয়ে পৌঁছায় যেখানে ব্রিটিশ ও জার্মান সৈন্যরা একত্রিত ছিল। সেই জায়গাটার নাম ছিল নো ম্যানস ল্যান্ড, যেখানে ব্রিটিশ ও জার্মান সৈন্যদের মাঝে সব সময় লড়াই চলত, কিন্তু কেউ কারো দিকে যেতে পারেনি। না ব্রিটিশ সৈন্যরা জার্মানদের এক হাত জায়গা দখল করতে পেরেছে, না জার্মানরা ব্রিটিশদের দিকে যেতে পেরেছে। এরপর সেখানে শুরু হয় একটি সুপার ফাইট। ডায়ানা তার পুরো কস্টিউমে সেখানে হাজির হয় এবং সৈন্যদের উপর অ্যাটাক করে। বিপরীত দিক থেকে গুলি বর্ষণ করলেও ডায়ানার কিছুই হয় না, কারণ তার শরীরে ছিল শক্তিশালী স্টিলের আস্তরণ, যেগুলো ওই গুলিকে রিফ্লেক্ট করে দিচ্ছিল। এবং ডায়ানা দ্রুত গতিতে সামনে এগুতে থাকে। তাকে যেতে দেখে স্টিভও তার পিছু পিছু ছুটতে থাকে, আর তাদের অনুসরণ করে ব্রিটিশ সৈন্যরাও তাদের পিছনে ছুটে। কিছুক্ষণ পর তারা সেই জায়গাটায় পৌঁছে যায় যেখান থেকে লুকিয়ে জার্মান সৈন্যরা অ্যাটাক করছিল।
এরপর তারা আস্তে আস্তে জার্মান সৈন্যদের মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে তারা এমন একটি স্থানে গিয়ে পৌঁছায় যেখানে জার্মানরা স্থানীয় লোকদের বন্দী করে রেখেছিল। এটা দেখে ডায়ানা একে একে সব সৈন্যদের মেরে সেই গ্রামের লোকদের উদ্ধার করে, আর নিজেদের জীবন পুনরায় ফিরে পেয়ে তারা ডায়ানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এবং সেখানেই স্মৃতি হিসেবে তারা একটি ফটো তুলে, যেখানে ডায়ানা, স্টিভ ও তার 3 সহকারীও ছিল। এইটা সেই ফটোটাই ছিল যেটা মুভির শুরুতে ব্যাটম্যান প্রিন্সেস ডায়ানাকে পাঠিয়েছিল। যাই হোক, এরপর দেখা যায় জার্মান সৈন্যরা সেখানে কিছু পয়জনাস গ্যাস ছড়িয়ে দেয়। এই গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা সাধারণ মানুষ মারা যায়। প্রিন্সেস ডায়ানা যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর তাই এতগুলো নিরীহ মানুষের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে। সে ভাবে সঠিক সময়ে যদি সে এরিসের কাছে পৌঁছে যেতে পারত তাহলে এসব কিছুই হতো না। এরপর স্টিভ সেখানে এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে যা হয়েছে তাতে ডায়ানা মোটেও দায়ী নয়, কিন্তু ডায়ানা তা মানতে নারাজ ছিল। সে স্টিভের কোনো কথাই শুনে না এবং একটি ঘোড়া নিয়ে রওনা দেয়, আর গ্যাসের স্মেল ফলো করে সে ক্যাম্পের কাছে এসে পৌঁছায় যেখানে ওই গ্যাসটি তৈরি করা হয়েছিল। তাকে দেখে জার্মান সৈন্যরা অ্যাটাক করলে সে তার শক্তিমত্তা দিয়ে তাদের মোকাবেলা করে পৌঁছে যায় সেই কেবিনে যেখানে ছিল জেনারেল এরিক। এরিক ডায়ানাকে দেখে তার উপর গুলি চালালেও ডায়ানার কিছুই হয় না। এরিক যখন বুঝতে পারে তার উপর বিপদ আসতে চলেছে, তখন সে মেরিট দেওয়া ক্যাপসুল ভেঙে তার ধোঁয়াগুলো ইনহেল করে নেয়, আর সাথে সাথে তার শরীরে কিছু সুপার পাওয়ার চলে আসে, যেটা দিয়ে সে ডায়ানার সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু ডায়ানার কাছে তো সেই তলোয়ারটি ছিল যেটা জিউস নিজ হাতে বানিয়েছিল এরিসকে মারার জন্য। ডায়ানা যখনই অনুভব করে জেনারেল এরিকই হলো জিউস পুত্র এরিস, তখনই সে ওই তলোয়ার দিয়ে তার মোকাবেলা করে এবং অবশেষে তলোয়ারটি জেনারেল এরিকের বুকে ঢুকিয়ে দিয়ে বলে এবার পুরো পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে, আর এরিক সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রিয় দর্শক, আপনাদের অনেকের কাছে এই মুভিটি এখানেই শেষ মনে হতে পারে, কিন্তু না। এরপর সেখানে ডায়ানার বন্ধু স্টিভ চলে আসে এবং বলে এ লড়াই এখনো শেষ হয়নি। অনেকগুলো গ্যাস ভর্তি প্লেন আকাশে উঠছে, যদি তারা এগুলো মাটিতে ফেলে দেয় তাহলে হাজারো নিরীহ মানুষ মারা যাবে। ডায়ানা তখন বলে এটা কখনোই হতে পারে না, কারণ আমরা সব জায়গায় জেনেছি যদি কোনো গ্যাংয়ের লিডার মারা যায় তাহলে তার সৈন্যরা আর এসব করে না, তারা শান্ত হয়ে যায়। স্টিভ তখন বলে এরিস আছে কিনা আমি জানি না, কিন্তু গ্যাস ভর্তি বিমানগুলো আকাশে উঠছে যেটার হাত থেকে আমি সবাইকে বাঁচাতে চাই, তাই তোমার হেল্প লাগবে। তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে সেই গ্যাসগুলোর ইফেক্টে অনেক মানুষ প্রাণ হারাবে। ডায়ানা তখন স্টিভের কোনো কথায় বিশ্বাস করে না এবং বলে আমার মা ঠিকই বলেছিল, তোমরা কখনোই আমাদের বুঝবে না, মানুষ শুধুই নিজের স্বার্থের কথা চিন্তা করবে। এসব শুনে স্টিভ ডায়ানাকে সেখানে রেখে সেই প্লেনগুলোকে আটকাতে চলে যায়। যাই হোক, ডায়ানা আর স্টিভের এই কথাগুলো পেছন থেকে আরো একজন শুনছিল, যে আর কেউ না, সে ছিল স্টিভের সিনিয়র স্যার প্যাট্রিক। আসলে প্যাট্রিক ইউএস আর্মির উচ্চপদস্থ কর্মকর্তা হলেও সে জার্মান ক্যাম্পে উপস্থিত ছিল। সুযোগ বুঝে ডায়ানার সামনে এসে প্যাট্রিক বলে তোমার মা ঠিকই বলতো, এই মানবজাতি কখনোই তোমার সাহায্য বুঝবে না, কারণ তারা শুধু নিজেদের স্বার্থই হাসিল করতে জানে। প্যাট্রিকের কথাগুলো শুনে ডায়ানা বুঝে যায় এই ব্যক্তি আসলে স্যার প্যাট্রিক নন, সে হলো জিউস পুত্র এরিস। সে ভুল বুঝে এর আগে জেনারেল এরিককে মেরেছিল। এরপরই ডায়ানা সেই তলোয়ারটি দিয়ে যেটা গড জিউস বানিয়েছিল সেটা দিয়ে প্যাট্রিকের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় তলোয়ারটি প্যাট্রিকের হাতে লাগতেই সাথে সাথে তা গলে নষ্ট হয়ে যায়, আর প্যাট্রিকের কিছুই হয় না। তার শক্তির সামনে তলোয়ারটি 1 মিনিটও দাঁড়াতে পারে না। এটা দেখে ডায়ানা কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সে তো জানতো এই তলোয়ার গড জিউস শুধুমাত্র নিজ হাতে বানিয়েছিল গড অফ ওয়ার অর্থাৎ অ্যারিসকে মারতে, কিন্তু তাহলে এটা এভাবে নষ্ট কিভাবে হলো? তখনই প্যাট্রিকের রূপে থাকা অ্যারিস বলে জিউস এই তলোয়ার নয়, বরং তোমাকে বানিয়েছিল আমাকে মারার জন্য। আমি তোমাকে সেদিনই চিনে ফেলেছিলাম যেদিন তুমি আমাদের কেবিনে এসেছিলে। আমি যদি চাইতাম তাহলে সেদিন তোমাকে প্রাণে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে সেই দৃশ্যটি দেখাতে চাইছিলাম যেখানে মানুষেরা একে অপরের সাথে লড়াই করে তারা একে অপরের প্রাণ নিচ্ছে। তখনই ডায়ানা বলে তুমি এসব করে কি পাচ্ছ? মানুষের মাঝে লড়াই করিয়ে তোমার কি লাভ হবে? উত্তরে অ্যারিস বলে আমি কোনোদিনও চাইনি তারা একে অপরের মাঝে লড়াই করুক, আমি শুধু তাদের মাঝে সেই ফর্মুলা দিয়েছিলাম যাতে তারা হাতিয়ার বানাতে পারবে, আর এরপরে তারা নিজেরাই লড়াইয়ের সিদ্ধান্ত নেয়, কারণ মানুষেরা অনেক বেশি স্বার্থপর। এরপর সে ডায়ানাকে আরো বলে আমি চাইনি তুমি তোমার শক্তিগুলোকে এভাবে নষ্ট করো, তুমি আমার সাথে যোগ দাও, আমরা একত্রে পৃথিবীর উপর রাজত্ব করব। এরপর অ্যারিস তার শক্তি দিয়ে ডায়ানাকে সিডিউস করে একটি ভিজুয়াল দেখায়। ভিজুয়াল ভিশনে অ্যারিস দেখায় এই পৃথিবীটা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে,
আর বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমরা নতুনভাবে পৃথিবীটাকে সাজিয়ে তুলব, আর সেখানে ভালো মানুষের বসবাস হবে, আর তারা আমাদের স্রষ্টা মানবে। কিন্তু ডায়ানা অনেক চালাক ছিল। সে ওই ভিশন থেকে বেরিয়ে আসে আর বুঝে যায় অ্যারিস তাকে ম্যানিপুলেট করছে। আর এখানেই শুরু হয় ডায়ানা ও অ্যারিসের মাঝে এই সিনেমার সব থেকে বড় ফাইট। সেখানে অ্যারিস তার নিজের আসল রূপে ফিরে আসে ডায়ানার সাথে লড়াই করার জন্য। এদিকে ডায়ানাও তার সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেয় অ্যারিসের সাথে লড়াই করার জন্য। আর এই সিনে তাদের মধ্যে আমরা একটি ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। যাই হোক, অ্যারিস তার সর্বোচ্চ শক্তি দিয়ে ডায়ানাকে অ্যাটাক করলে সেখানে বোম ব্লাস্ট হয় আর ডায়ানা সেখান থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। স্টিভ তাকে এ অবস্থায় দেখে দৌড়ে আসে এবং বলে এদিক দিয়ে একটি গ্যাস ভর্তি বিমান যাবে। ডায়ানা বলে তুমি আমার উপর সব ছেড়ে দাও, আমি সব সামলে নিব। স্টিভ তখনই বলে তুমি একা সবকিছু মোটেও সামলাতে পারবে না। সে আরও জানায় বিমানটিকে আটকানোর দায়িত্ব আমার, আর অ্যারিসের হাত থেকে পুরো পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব ডায়ানা, কারণ ডায়ানা ছাড়া অ্যারিসের সাথে লড়াই করার ক্ষমতা আর অন্য কারো নেই। এটা বলেই স্টিভ দৌড়ে সেই বিমানের দিকে যায় যেখানে সেই বিষাক্ত গ্যাসের বোমগুলো রয়েছে, আর ডায়ানা পুনরায় অ্যারিসের সাথে লড়াই করতে শুরু করে। অ্যারিসের কাছে অনেক আধ্যাত্মিক পাওয়ার ছিল যার মাধ্যমে সে যে কোনো কিছুকে হাওয়ায় তুলে ফেলতে পারত। এরপর সে ডায়ানাকে এমন একটি জায়গায় এনে ফেলে যেখানে অনেকগুলো লোহার আস্তরণ ছিল, আর সেই লোহাগুলো দিয়ে ডায়ানার শরীর পেঁচিয়ে দেয়। ডায়ানা মাটিতে পড়ে পড়ে দেখে আকাশে সেই বিষাক্ত গ্যাস ভর্তি বিমানটি কন্ট্রোল করছে স্টিভ। কিছুক্ষণ পর ডায়ানা খেয়াল করে বিমানটি বিস্ফোরিত হয়ে যায়, আর তার সাথে সাথে স্টিভও সেখানে মারা যায়। তবে এতে করে পৃথিবীর উপর থেকে আরও একটি বিপদ কমে যায়। মাটিতে পড়ার আগেই বিষাক্ত গ্যাসগুলো ধ্বংস হয়ে যায়। নিজের চোখের সামনে প্রিয় বন্ধুর মৃত্যুতে ডায়ানা অনেক কষ্ট পায় এবং অনেকটা ক্ষিপ্ত হয়ে পড়ে, আর নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তার চারপাশের লোহার বাঁধনগুলোকে ভেঙে ফেলে আর অ্যারিসের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করে দিতে। আর তখনই ডায়ানার সামনে আসে ডক্টর ম্যারি। ম্যারিকে দেখিয়ে অ্যারিস বলে এই সেই মানুষগুলোর একজন যারা নিজেদের জীবন নিতে মরিয়া হয়ে আছে, তাহলে আমাকে মারার আগে তুমি এদের কেন মারছ না? এসব শুনে ডায়ানা একটি লোহার ট্যাঙ্ক তুলে ম্যারির উপর মারার আগে সে একটি ভিজুয়াল দেখতে পায় যেখানে স্টিভ তাকে বলছে মানুষেরা খারাপ কাজ তো অনেক করবে, কিন্তু তোমার কাজ হচ্ছে ভালোর স্বাদ দেওয়া, আর তোমার মধ্যে খারাপকে ভালো করারও শক্তি রয়েছে। আর তাই ডায়ানা লোহার ট্যাঙ্কটি সাইডে ফেলে দেয় আর ডক্টর ম্যারিকে ছেড়ে দেয়। যাই হোক, পুনরায় ডায়ানা অ্যারিসের সাথে লড়াইয়ে লিপ্ত হয়। এদিকে অ্যারিস জিউসের সন্তান হওয়ায় তার কাছে বৈদ্যুতিক শক্তিও ছিল, তাই সে আকাশ থেকে জেনারেট করা বৈদ্যুতিক রে দিয়ে ডায়ানার উপর অ্যাটাক করে। কিন্তু ডায়ানাকেও গড জিউস তার সর্বোচ্চ শক্তি দিয়ে বানিয়েছিল, তাই এই অ্যাটাকে ডায়ানার কিছুই হয় না। সে বরং সবগুলো শক্তি একত্রিত করে অ্যারিসের উপর অ্যাটাক করে, আর অ্যারিস মারা যাবার সাথে সাথে লড়াইটা সেখানেই শেষ হয়ে যায়। আর স্টিভের বাকি তিনজন সাথী ক্যাম্পে গিয়ে ডক্টর মেরিকেও মেরে ফেলে, আর তার সাথে সাথেই সেখানে শান্তি ফিরে আসে এবং ব্রিটিশ আর জার্মানদের মধ্যে যে লড়াই চলছিল সেটা শেষ হয়ে যায়। তাই সমস্ত সৈন্যরা এখন বাড়ি ফিরে যায়, আর এত দীর্ঘ সময় পর প্রিয়জনকে পাশে পেয়ে সৈনিকদের পরিবারের মাঝেও আনন্দের ঢল নেমে আসে। যাই হোক, এর পরে পুরো ঘটনাটি প্রেজেন্টে চলে আসে, আর এখানে ডায়ানা সেই ছবিটি দেখছিল যেটা ব্যাটম্যান তাকে পাঠিয়েছিল। ডায়ানা তখন বলে আমাদের মধ্যে আলো বা অন্ধকারের মতো দুটি গুণই থাকে, তবে আমাদের উপর নির্ভর করে আমরা দুটোর কোনটা ব্যবহার করব। আর এর পরে সে ব্যাটম্যানকে একটি থ্যাঙ্কস জানিয়ে মেসেজ করে, কারণ সে ডায়ানাকে সেই ছবিটি পাঠিয়েছিল যেটার সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এখানেই সুন্দর মুভিটির সমাপ্তি দেখানো হয়।